হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। শোনা যায়? হ্যাঁ, ঠিক আছে। তো শুরু করি? যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি অ্যান্ড সেটেলমেন্ট। এটা কনসলিউশনের ফার্স্ট চ্যাপ্টার। কনসলিউশন যে থিওরি তার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এখানে কতদিনে আমরা কনসলিডেশন ও কম্পাশনের ভিতরে ডিফারেন্স কি, দুইটা ফেনোমেনার ভিতরে ডিফারেন্স কি আমরা ডিসকাস করছিলাম। এরকম থিওরির নেসেসিটি কি আলোচনা করছিলাম। এরপরে কনসলিউশন প্রসেস, ফিল্ড এবং স্প্রিং অ্যানালজি, ফিল্ড এবং স্প্রিং অ্যানালজি এবং সেটা কাটিং ফিলিং এবং কাটিং এর ফিলিং এর কাটিং এবং ফিলিং এই ক্ষেত্রে আমাদের দুইটা কেসের তারপরে ফ্যাক্টর সেফটি কিভাবে ভ্যারি করে টাইমের সাথে সেটা নিয়ে ডিসকাস করছিলাম। আজকে হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল কেসেস অফ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন মানে হচ্ছে যে একটা কেলে সয়েল কনসলিডেশন কেলেতে স্যাচুরেটেড কেলে সয়েল স্যাচুরেটেড কেলে স্যাচুরেটেড স্যান্ডে যদি তুমি লোড দাও কোনো কনস্ট্রাকশনের মাধ্যমে বিল্ডিং বা ইমব্যাকমেন্ট, স্যাচুরেটেড স্যান্ডের ভিতরে প্রেসার যেটা দিয়ে দেবে, সুতরাং তার কনসলিডেশনের সময় লাগে না, ইমিডিয়েটলি হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য স্যান্ডের ক্ষেত্রে আমরা কনসলিডেশন থিওরিটা কনসলিডেশন হবে না, কারণ হবে ইমিডিয়েটলি হয়ে যাবে। কনসলিডেশন যে সেটেল ইস্যুটা ওখানে অত মেজর না, সুতরাং স্যান্ডের ক্ষেত্রে আমরা কনসলিডেশন টার্মটা ব্যবহার করলে হইলে আমরা জানি কেলে সয়েলে পারমিবিলিটি খুবই কম, স্যাচুরেটেড কেলেতে যদি লোড দেওয়া হয় তাহলে এটা কনসলিডেশন অনেক সময় লাগে এবং কেলে সয়েল থেকে লোডেড এরিয়ার কেলে সয়েলের ভিতরে যতটুকু এরিয়া লোডেড থাকে সেইটুকু এরিয়ার ভিতরে প্রেসার জেনারেট করে এবং টাইমের সাথে অতটুকু এরিয়া সয়েল কেলে সয়েল ভলিউম কমে যায় টাইমের সাথে, কনসিকুয়েন্স হচ্ছে সারফেসের সেটেলমেন্ট হয় কেলে সয়েলে। এন্ড কেলে সয়েলের রিঅ্যাকশন শুধুমাত্র ভার্টিক্যাল দিকে হবে, এইটা কখন হবে, এই চিন্তাটা আমরা কখন করতে পারি যে কেলে সয়েলের ভিতরে ভার্টিক্যাল দিকে শুধুমাত্র ওয়াটারটা বের হয়ে যাবে, ল্যাটারাল দিকে হবে না, ল্যাটারাল দিকে ওয়াটার মুভ করবে না, শুধু ভার্টিক্যাল দিকে মুভ করবে, এটা আমরা কখন আমরা এটা চিন্তা করব। সেই কেসগুলো ফক্স এবং সায়েন্টিস্ট সে এইগুলো দিছে আর কি, এই যে মানে নিয়মগুলো বলছে যে এই নিয়মে কনসলিডেশন চিন্তা করতে পারো যে না, উইথ অফ দ্য লোডেড এরিয়া at least 4 times the thickness of the compressible layer উইথ অফ দ্য লোডেড এরিয়া। এই বি মনে করো বি হচ্ছে উইথ অফ দ্য হবে তার চাইতে অনেক বেশি থিকনেসের হয়, মানে এই লোডেড এরিয়া যদি লার্জ হয় তাহলে তুমি চিন্তা করতে পারো কনসলিডেশন হবে ভার্টিক্যাল দিকে ওয়াটারটা মুভ করবে এবং ভার্টিক্যাল দিকে কম্প্রেস হবে, ল্যাটারাল কোনো স্ট্রেনিং হবে না, ল্যাটারাল দিকে ল্যাটারাল দিকে কোনো ধরনের ওয়াটারও মুভ করবে না, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে, এরপরে বলছো ডেপথ টু দ্য টপ অফ দ্য কম্প্রেসিবল লেয়ার লোডেড এরিয়া। যদি যদি লোডে ডেপথ অফ দ্য কেলে লেয়ার যদি লোডেড এরিয়া 2 গুণ হয়, that is at least twice the width of the loaded area. লোডেড এরিয়া যদি কমপক্ষে 2 গুণ হয় এই কেলে লেয়ারের টপ, তাহলে চিন্তা করতে পারি, অন ডাইমেনশনাল চিন্তা করতে পারি। ঠিক আছে, আর হচ্ছে
এরপর হচ্ছে compressible layer lies between steeper layers whose presence tends to reduce the horizontal strain. বলছে যে তুমি যদি এরকম হয় যে কেলে লেয়ার উপরে একটা হার্ড লেয়ার নিচে একটা হার্ড লেয়ার দুই দিক দিয়ে এবং তখন আমরা অন্যমেশনাল চিন্তা করতে পারি, ঠিক আছে। উপরে হার্ড লেয়ার নিচে হার্ড লেয়ার সে কম্প্রেস হবে ইউনিফর্মলি মোটামুটি। সুতরাং এখানে ল্যাটারাল যে তোমার lateral squeezed হবে between two hard layers, so in that case also can be considered as one dimensional case. one dimensional case চিন্তা করতে পারি। এরপরে আসে একটা এক্সাম্পল যদি আমরা করি, কনসোলিউশন প্রসেস এন্ড ফিল আর ক্লিয়ার হয়ে যাবে। একটা যদি এক্সাম্পল দেখো এখানে, computer stages and pore pressure in a cell at a point A before the fill, immediately after fill, 100% consolidation after the fill। তার মানে এই এ পয়েন্টে আমি যদি ফিগার একটা প্রোফাইল দেখানো হচ্ছে যে কেলে উপরে কেলে আছে, কেলের নিচে স্যান্ড থাকতে পারে, গ্রাভেল থাকতে হোয়াট এভার। আচ্ছা এ পয়েন্ট যেটা হচ্ছে 1 মিটার ডেপথ, 1 মিটার ডেপথের নিচে কেলে লেয়ারের ভিতরে, এবং বলা হচ্ছে যে ফিলিং এর আগে এ পয়েন্টের প্রেসার কত ফিলিং এর আগে, আর হচ্ছে ফিলিং ইমিডিয়েট ফিল দেওয়ার সাথে সাথে, ফিল দেওয়ার পরপরই ইমিডিয়েটলি আফটার ফিলিং এ পয়েন্টের আমাদের টোটাল স্ট্রেস কত হতো। আর হচ্ছে লং আফটার ফিলিং মানে 100% যখন কনসোলিউশন হবে ফিলিং কনস্ট্রাকশনের ফলে, তারপরে কনস্ট্রাকশন এই কনসোলিউশন শেষ হওয়ার পরে এই পয়েন্টে আমাদের কত প্রেসার কত, ঠিক আছে। তো এখন আমরা তো এটা সিম্পল একটা এক্সাম্পল এটা আছে, অর্ডার টেবিল কোথায় বলা আছে, এক্সিস্টিং অর্ডার টেবিল কথা বলছে। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, এখানে দেওয়া আছে সলিউশন করা আছে। এখন এই যে বিফোর দ্য ফিল এ পয়েন্টে টোটাল ভার্টিক্যাল স্ট্রেস কত, ফিলিং এর আগে এ পয়েন্টে টোটাল ভার্টিক্যাল স্ট্রেস কত, একদম বলো। আমি এখন নাম ধরে জিজ্ঞাসা করব কে আছে নাই। 20 so 21 তোমার রোল কত, তোমার রোল কত? 92। জি স্যার। আচ্ছা ও বলছে যে এ পয়েন্টে 113 আছো? জি স্যার। ও বলছে যে এ পয়েন্টে ফিলিং এর আগে টোটাল স্ট্রেস হচ্ছে, তুমি বলো এ পয়েন্টে ফিলিং এর আগে প্রেসার কত? স্যার 10 স্যার। কিভাবে আসে স্যার 1 ইনটু ইউনিটের ওয়াটার, স্যার এই যে স্যার ওয়াটার টেবিল থেকে এই পয়েন্টের হাইট আছে 1 মিটার। গুড। আচ্ছা এরপরে হচ্ছে 16 ব্যাস 28 রোল বলো, 16 ব্যাস 28 আছে বলো। এ পয়েন্টে একজন বলছে টোটাল স্ট্রেস ফিলিং এর আগে 20 কেপিএ, ও প্রেসার 10 কেপিএ, ইফেক্টিভ স্ট্রেস কত এ পয়েন্টে? The total stress থেকে পর ওয়াটার প্রেসার। এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? স্যার এটা ভার্টিক্যাল। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আচ্ছা এরপরে হচ্ছে আফটার ফিলিং, ইমিডিয়েটলি আফটার ফিলিং, মনে কর আমি একটা ফিলিং করলাম স্যান্ড কম্প্যাকশন করে, এবং এই কম্প্যাক্টেড সয়েল ইউনিট বলে দিলাম 20 কিলো নিউটন পার মিটার কিউব। এখন বলো বলবা যে ইমিডিয়েটলি আফটার ফিলিং এ পয়েন্টে টোটাল স্ট্রেস কত হবে, এ পয়েন্টে টোটাল স্ট্রেস কত হবে, বাড়বে না কমবে, এবং বাড়বে। রোল পাস মাসরুর, রোল পাস আছে? রোল পাস, রোল 5, রোল 5
রোল 6 আছে? স্যার 40 হবে। আচ্ছা কিভাবে 40 তো আমি এখানে লিখে দিয়েছি 40 টা আসে কিভাবে স্যার 40 টা আসে কিভাবে স্যার 20 আর 20 স্যার যোগ করে। হ্যাঁ 20 আর 20 যোগ করলে তো 40 হয় 20 কি আর 20 কি দুইটা 20 মানে কি বলো স্যার একটা ওই যে প্রপোজড ফিলের স্যার 20 ওইটার কি আরেকটা স্যার ক্লিয়ার 20 প্রপোজ ফিলের 1 মিটার হ্যাঁ বুঝলাম না প্রপোজ ফিলের ইউনিটের কি গুণ দিলা স্যার ভলিউম ভলিউম গুণ দিলা ভলিউম নাকি 1 মিটার কি ভলিউম 1 মিটার কি ভলিউম কি 20 ইউনিটের সাথে কি গুণ দিতে হয় স্যার ডেপথ ডেপথ স্যার ডেপথ গুণ দিলে কি হবে ওটা কি হবে ইউনিট কি হবে এখন স্যার কিলো সেটা নিউটন কি পার পাওয়া মিটার স্কয়ার এটাকে স্যার প্যাসকেল কিলো প্যাসকেল কিলো প্যাসকেল এটা কি কি পাইলা স্যার প্রেসার কোন জায়গার প্রেসার কোন স্যার জায়গার এ প্রেসার পয়েন্টে এ পয়েন্টে এখন একজন বলো ও বলতেছে যে প্রেসার ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে 20 into 1 মিটার এই যে প্রেসার এটা কোথায় কাজ করবে সেটাকে বলো আর এ পয়েন্টে প্রেসার ওই প্রেসারের জন্য এই পয়েন্টে কত এটা এটা নিতে পাচ্ছি কে বলতে পারবে কেউ বলতে পারবে 20 kPa বাড়তেছে কিভাবে এটা তো 20 kPa তো গ্রাউন্ড সারফেসে কাজ করবে 20 kPa কোথায় কাজ করবে গ্রাউন্ড সারফেসে এখন এই পয়েন্টে টোটাল এসে বললাম 20 kPa কিভাবে বললাম এটা এই পয়েন্টে একটু ডেপথ কিছু ডেপথের নিচে আছে তো কিছু নিচে আছে তো স্যার প্রেসারটা স্যার পোর ওয়াটার স্যার নিবে তারপর স্যার পোর ওয়াটার থেকে স্যার প্রেসারটা স্যার না আমি জিজ্ঞেস করছি যে তোমার একটা প্রেসার তুমি জানলা গ্রাউন্ড সারফেসে 20 kPa প্রেসার অ্যাপ্লাই করছে ডিউ টু ফিলিং এই পয়েন্টও বাড়বে 20 kPa এই পয়েন্টে স্যার 20 ওই গ্রাউন্ড ওয়াটারে যে প্রেসার আছে সেটার সাথে স্যার আমাদের ফিলিং এর আগে যেটা ছিল ওটা অ্যাড করা লাগবে করতে হবে কিন্তু 20 kPa হলো কেন কারণ আমরা জানি বুজিংস থিওরি অনুযায়ী গ্রাউন্ড সারফেসে একটা লোড যদি অ্যাপ্লাই করা হয় তার নিচে লোড তো কমে যাবে যত দূরে যাবে তত লোড তো কমে যাবে থাকলো কিভাবে লোডেড এরিয়া তো এ পয়েন্ট তো কিছু নিচে আছে আর সেখান থেকে তোমার থাকবে কিভাবে প্রেসারটা কাজ করতেছে এই জায়গায় কাজ করতেছে এই জায়গায় এখানে কাজ করতেছে তাই তো এখানে কাজ করতেছে এখন তোমার এখানে কাজ করতেছে এখন এখানে যদি 20 kPa কাজ করে এখানে যদি কাজ করে তাহলে তোমার এখানে যদি কাজ করে তাহলে তুমি ওই পয়েন্ট 20 স্যার স্যার নিচে গামার মান হচ্ছে 20 উপরে হচ্ছে প্রপোজড ফিলেও গামার মান 20 এটা পুরোটা একটা হিসাব সারফেস থেকে এর ডিসটেন্স স্যার না এটা হচ্ছে 2 মিটার তাহলে স্যার না এটা হচ্ছে 20 কিলোনিউটন ইনটু 2 মিটার না এটা হচ্ছে এ পয়েন্টে হবে কারণ হচ্ছে যে লার্জ এরিয়া লোড এটা হচ্ছে ল্যাটারাল এক্সটেনশন হচ্ছে ইনফিনিটি এখানে লার্জ এরিয়া লোড হয় লার্জ এরিয়া লোড যদি হয় 20 হয় তুমি তখন ওই কেলে ডেপথে সব পয়েন্টে তুমি ধরে নিতে পারবা ইনডিউস স্ট্রেস হচ্ছে 20 kPa প্রত্যেকটা পয়েন্টে 20 kPa করে বাড়বে যে লোডটা তোমার গ্রাউন্ড সারফেসে দেওয়া আছে বুঝছো এটা লার্জ এরিয়া লোড এর ল্যাটারাল এক্সটেনশন হচ্ছে ইনফিনিটি এই ক্ষেত্রে তোমার ইনডিউস স্ট্রেস সব জায়গায় একই হবে
হ্যাঁ একই হবে এবং 20 kPa করে বুঝছো? জি স্যার। হুম। তো আমার টোটাল স্ট্রেস তাহলে ডিউ টু কনস্ট্রাকশন অফ দ্য filling at some depth 1 meter at point some depth at 1 meter depth আছে, তারপরেও আমরা ইনডিউস স্ট্রেস 20 kPa ধরলাম, তাই তো? 20 kPa কি আমার কথা বুঝছো? জি স্যার, লার্জ এরিয়া লোডের জন্য। লার্জ এরিয়া লোড হলে এটা করতে পারবা, কিন্তু যদি লিমিটেড এরিয়া লোড, এখানে একটা ফুটিং লোড যদি থাকতো, ফুটিং এর প্রেসার, তখন কি করতে হতো? এই পয়েন্টে লোড প্রেসার ভার্টিক্যাল স্ট্রেস কতটুকু বাড়তো, কি ফর্মুলা দিয়ে বের করতে হবে? বুজিনেস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তখন, যে ফুটিং এর এখানে যে লোডটা আছে সেটা বুজিনেসের তোমার এরিয়া লোডের ফর্মুলা আছে, বিভিন্ন এরিয়া লোড, সেটা স্টিপ লোড হোক, রেক্টাঙ্গুলার লোড হোক, স্কয়ার লোড হোক, আমি গত টাইমে পড়ো, যে ধরনের লোডই হোক, তুমি যে কোনো ডেপথে তুমি যদি পয়েন্টের লোকেশন জানো উইথ রেসপেক্ট টু দ্য লোডেড এরিয়া, লোকেশন যদি জানো, মানে ওই পয়েন্টে যদি তুমি ডিসটেন্স জানো, লোডেড এরিয়া বাড়বে, you can calculate it using the formula given by the Boussinesq theory. ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা যেহেতু লার্জ এরিয়া লোড, there is no confusion, there is no extra equation or Boussinesq equation, you need not to apply here, just simply you can assume that at point A equally, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আমাদের বেড়ে যাবে টোটাল স্ট্রেস বেড়ে যাবে 20 kPa, টোটাল স্ট্রেস বেড়ে যাবে 20 kPa। এখন বলো একজন অনেকে পারে, আমি নাম ধরে ডাকি, এখানে রোল 10 বলো, রোল 10 আছে? জি স্যার। রোল 10 বলো, যদি আমি ফিলিং কনস্ট্রাকশন করি, তাহলে আমাদের এ পয়েন্টে টোটাল স্ট্রেস বেড়েছে 20 kPa, তাহলে কনস্ট্রাকশন করার সাথে সাথে ইমিডিয়েটলি আপনার কনস্ট্রাকশন অফ দ্য ফিলিং আমাদের এ পয়েন্টে প্রেসার কত? প্রেসার স্যার 20 বাড়বে স্যার। যে স্যার প্রথমে ইমিডিয়েটলি যে লোডটা আমার মানে স্যার যে স্ট্রেসটা আসবে সেই স্ট্রেসটা ইমিডিয়েটলি ওয়াটার বিয়ার করবে। গুড না ঠিকই আছে, ভালো সুন্দরভাবে বলছো। যেহেতু কেলে সয়েলের ভিতরে, পোরের ভিতরে কেলে সয়েল পোরের ভিতরে এসকেপ ফ্রম দ্য ভয়েড, কারণ এটা পারমিবিলিটি অনেক কম থাকে, সুতরাং তুমি যখন লোড দিবা কেলেই রেসপন্স করবে আগে সর্বপ্রথমে, এবং কেলের ভিতরে অর্ডারটা বেড়ে যাবে, পোর প্রেসার বেড়ে যাবে, সেটা যতটুকু লোড বাড়াবা, যতটুকু স্ট্রেস বাড়াবা, ততটুকুই তার পোর প্রেসার বেড়ে যাবে। সো ভার্টিক্যাল স্ট্রেস বাড়াচ্ছ, সো আমরা এখানে পোর প্রেসার বেড়ে যাবে, ধরে নিতে পারি 20 kPa, ধরে নিতে পারি 20 kPa বাড়বে, ঠিক আছে? ধরে নিতে পারি 20 kPa বাড়বে ইমিডিয়েটলি আফটার কনস্ট্রাকশন অফ দ্য ফিল। তাহলে ইফেক্টিভ স্ট্রেস কত এখন? ইমিডিয়েটলি আফটার ফিল ইফেক্টিভ স্ট্রেস কত? রোল 7। জি স্যার, টোটাল জি স্যার, ইফেক্টিভ স্ট্রেস, হ্যাঁ ইফেক্টিভ স্ট্রেস কত হবে ইমিডিয়েটলি আফটার কনস্ট্রাকশন অফ দ্য ফিলিং? আমরা বলছি এই পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস এখন কত? স্যার টোটাল স্ট্রেস থেকে পোর ওয়াটার প্রেসারটা বাদ দিলে হচ্ছে স্যার। সেটা কত? পোর প্রেসার কত? 30 স্যার, 40 ইমিডিয়েটলি স্যার, ইমিডিয়েটলি হচ্ছে 40 - 30 = 10 স্যার। হ্যাঁ, তার মানে আগে কত ছিল? কনস্ট্রাকশনের আগে ইফেক্টিভ স্ট্রেস কত ছিল? 10 ছিল, পরে 20 বাড়ছে। ইফেক্টিভ স্ট্রেস, আমি ইফেক্টিভ স্ট্রেস কথা বলছি, যে ফিলিং এর আগে ইফেক্টিভ 10 ছিল স্যার, 10 ছিল। এখন ইমিডিয়েটলি আপনার কনস্ট্রাকশন ইফেক্টিভ স্ট্রেস কত হলো? বাড়লো না কেন? ইমিডিয়েটলি আপনার কনস্ট্রাকশন এখনো বাড়েনি কেন? বলো?
কেবল পড়ছে এবং যাও তোমার ভাষায় বলো কেবল পড়ছে হয়তো বা কেন এটা তোমার তো এখানে বোঝা যাচ্ছে সবই তো এখানে করা আছে তুমি বলো কেন কেন ইভিকিউএস এর চেঞ্জ হয় নাই ইমিডিয়েটলি আফটার কনস্ট্রাকশন অফ দ্য ফিল্ড স্যার যেহেতু পোর প্রেসারটা বাড়ছে টোটাল স্ট্রেসের সাথে যে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে টোটাল স্ট্রেস 20 kPa বাড়াইছিল ডিউ টু ফিলিং ফিলিং অন মিডল স্ট্রেস 20 kPa বাড়ছিল এবং সেইটা পো প্রেসারে নিচ্ছে 20 kPa সুতরাং ইফেক্টিভ স্ট্রেস রিমেইনস আনচেঞ্জড এখন এখন আমি যদি এখন হচ্ছে কনস্ট্রাকশন এখন হচ্ছে কনসোলিউশন শুরু হয়েছে কনসোলিউশন শুরু হয়ে গেছে কনসোলিউশন শুরু হয়ে গেছে মানে কি হবে কনসোলিউশন শুরু হয়ে গেছে মানে কি হবে একজন বলো কনস্ট্রাকশনের পরে একজন বলো 18 রোল কে আছে 18 রোল 18 রোল কি হবে এ পয়েন্টে ওখানে কি ঘটনা ঘটবে ইন্টারনালি মাইক্রো লেভেলে বা পার্টিকেল লেভেলে কি ঘটনা ঘটবে পার্টিকেল লেভেলে ওখানে কি ঘটবে এটা বলো কনসোলিউশন শুরু হয়ে গেছে মানে এ পয়েন্টে এখন কি হবে এ পয়েন্টে ওই ভলিউম যদি চিন্তা করি এ পয়েন্টে চারিপাশে একটা এলিমেন্ট যদি চিন্তা করি একটা ভলিউম যদি চিন্তা করি এ পয়েন্টের ভিতরে কি হবে বলো ভলিউম অফ সয়েলের ভিতরে কি ঘটবে what will happen during the consolidation phase বলো হ্যালো রোল 19 এই যেগুলো কোনো রেসপন্স পাচ্ছে না সেগুলো কিন্তু আমি জিরো দিয়ে দিব ক্লাস রেসপন্স নেই এই রোল কল করলাম একটা মিস করছে এই রোল 19 এগুলো জিরো পাবা ক্লাস আছে হ্যাঁ ক্লাসেস মার্কস জিরো পাবা রোল 22 হ্যালো আমাদের এ পয়েন্টে যে চারিপাশে যদি একটা সয়েল ভলিউম চিন্তা করি কনসালটেশনের সময় ওখানে কি হবে কি ঘটনা ঘটবে যা জানো বলো 22 এদিক এটা বন্ধ করে দিয়ে আসো তো তুমি কি আছো রোল 22 আছো হ্যাঁ রোল 12 হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি কত শুনতে পাচ্ছ তোমার রোল কত 22 জি না স্যার 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 1 স্যার আচ্ছা রোল 12 বলো স্যার পারবো না এতদিন ধরে কনসলিউশন পড়ালাম কনসলিউশন প্রসেস পড়ালাম শিখালাম পারবো না কেন কনসলিউশন প্রসেস কি বলো কনসলিউশন প্রসেস বলো তো চেষ্টা করো রোল 12 ইয়েস স্যার কনসলিডেশন কি সয়েল কনসলিউশন কি তোমার ভাষায় বলো যা জানো বলো
মানে পারবো না মানে কি, এই কথাটা তো হাজারবার বলছি। কনসোলেশন আমার মনে হয় যদি কাউন্ট করি, কনসোলেশন কি প্রসেস টাইম মানে 50-এর বেশি বার বলছি এই ব্যাপারটা। বলো কনসোলেশন কি? Close So the there? process where বাংলায় বলো, বাংলায় বলো। শেয়ার আছো? শেয়ার আছো? শেয়ার জি স্যার। এসছে না কেন? স্যার কনসোলিডেশন প্রসেসটা হচ্ছে ভলিউম চেঞ্জের সাথে সাথে ভলিউম চেঞ্জের সাথে সাথে বলো, হ্যাঁ বলো। প্রেশার কনসোলেশন কখন শুরু হয় এটা আগে বলো, কেন শুরু হয় সেটাতেই শুরু করতে হবে তো, যে কনসোলেশন কখন শুরু হবে, কনসেন্স তো পরে, কনসোলেশন কখন শুরু হয় সেটাতেই শুরু করতে হবে। এ কি হচ্ছে নাকি? শেয়ার আছো? জি স্যার। কথা শোনা যাচ্ছে না কেন? কেটে কেটে যাচ্ছে। আর তোমার কথা শোনা যাচ্ছে ভালোভাবে। মানে কি ওদের কি ইন্টারনেটের সমস্যা না? ক্লাস নেওয়া তো মনে হচ্ছে যে ক্লাস বাদ দেওয়া দরকার। ম্যাক্সিমাম তো রেসপন্স করে না। বলো তো ঘটনা কি? স্যার হয়তো স্যার খুলে বলো, খুলে বলো। স্যার হয়তো স্যার অ্যানসারটা হয়তো স্যার ক্লিয়ার জানে না স্যার, হয়তো অ্যানসার করতে আমরা পারছে না বলতে স্যার। জানি না বা পারবো না, এটা তো বলবে, এটা তো বলবে যে আমি পারি না স্যার বা জানি না। ও যেরকম বললো যে জানি না, ওদের জি স্যার, সেটাই স্যার। 18 রোল আছে। আঠারো রোল স্যার 18 স্যার ক্লাসে প্রেজেন্ট নাই স্যার। এখানে দেখাচ্ছে কি হবে? এখানে স্যার জি স্যার আছে স্যার, এখন আছে স্যার। স্যার ও তো কথা বলতেছে মনে হয় স্যার, ওর মাইক তো অন স্যার। 18 কথা বলছে। কি করবো তো? স্যার স্যার আমি বলার চেষ্টা করতে এখন তো পারবে। আমি তো চাচ্ছি সবাই ক্লাসের ভিতরে থাকুক, সবাই শুনুক, কথা শুনুক। জি স্যার। যে আমি বলি বা আরেকজন বলুক, সবাই এই অন করে চলে যায়, কোথায় অন্য অন্য কোথাও চলে যায়। এভাবে বলে তাহলে তো কি দরকার? এগুলো তো দরকার কি? নিজেদের তো ধ্বংস করবি তা কর। এটা এখানে কিছু না শিখতে চাইলে না শেখ, কিন্তু এখানে ঢুকে অফ করে বসে থাকা কি দরকার? বুঝতেছে না এখন, কোথাও চাকরি পাবে না, চাকরি বাকরি কোথাও পাবে না। এখন যে কম্পিটিশন, রোল 22 ঠিক আছে, রোল 22 আছে।
ভয়ঙ্কর অবস্থা, তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে মানে, এটা জিজ্ঞেস করার দরকার ছিল না মানে। রোল 22 বলবে তো স্যার, আমি বুঝাই দেন, আবার বলবো, 100 বার বলবো, সমস্যা নেই তো, কিন্তু কোনো রেসপন্স নেই, ডাকছি, কোনো রেসপন্স নেই, এ কি ধরনের কথা করে? কি আছে? আমার মতন আমি বলে দেবো, হ্যাঁ, যারা বুঝবে, বাকিগুলা গোল্লায় যাক, আমার আর দেখার সময়ও নেই আর সম্ভবও না, এইভাবে সম্ভব না। সময় আমি তাদের জন্য কথা বলি যারা 2-3 জন শুনতে চায়, শিখতে চায়, ধৈর্য ধরে তাদের জন্য কথা বলি, তাদের জন্য এই ক্লাস নিচ্ছি। সবার জন্য ক্লাস না, সবার জন্য ক্লাস না। এখানে আমি কোনো অ্যাটেন্ডেন্স দিই না, তারা কুইট করতে পারে। এখানে অ্যাটেন্ডেন্স কাটছে 62, এখানে শুনতে চাই, কেউ এখানে থাকার দরকার নেই, যারা শুনে না এই চলে যায়। আমি কোনো অ্যাটেন্ডেন্স দিই না, আবার বলছি আমি কোনো অ্যাটেন্ডেন্স নিই না, ঠিক আছে? এখানে কার থাকার দরকার নেই, যারা তাহলে এ পয়েন্টে চারিপাশে যদি একটা সয়েল ভলিউম চিন্তা করি, তাহলে সয়েল ভলিউমে ইমিডিয়েটলি আপনার লোডিং পোর প্রেসার বাড়ে, এবং এরপরে আমি যদি সময় দিই, মানে লোডটা প্রপোজ ফিলিং যেটা, তাহলে কি হবে, টাইমের সাথে সাথে ওই যে পোর প্রেসারটা ডিজিবিশন হবে বা কমে যাবে। পোর প্রেসারটা যখন কমে যাবে, ইফেক্টিভ স্ট্রেস বাড়তে হবে, কারণ টোটাল স্ট্রেস তো কনস্ট্যান্ট। আমি তো ফিলিং সরাইনি, ফিলিং তো আমাদের 1 মিটার 20 কিলোমিটার মিটার কিউব ইউনিটে ফিলিং রয়ে গেছে। সুতরাং তার জন্য যে পেটি কেপিএ পার্টিকেল স্ট্রেস, এটা তো রয়েই গেছে, এটা তো আমি নড়াচড়া হচ্ছে না, ইট ইজ কনস্ট্যান্ট ওভার দ্য টাইম। সুতরাং এই স্ট্রেসটা এখন হবে এবং পোর প্রেসার নিবে। সুতরাং পার্টিকেল কন্টাক্টের ট্রান্সফার এখন বেশি হবে টাইমের সাথে সাথে, এবং পোর প্রেসারটা কমতে থাকবে। একসময় যে পোর প্রেসারটা হাইড্রোস্ট্যাটিক কন্ডিশন মানে কি, আগে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল ছিল তার জন্য যে পোর প্রেসার ছিল সেটা সমান হয়ে যাবে। তার মানে এর ভিতর থেকে ওয়াটার আর ফ্লো হবে না, সেই ভলিউমের ভিতর থেকে ওয়াটার আর বাইরে কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কনসোলেশন প্রসেসের সময় যেটা ঘটে, পোর প্রেসার ডিজিপিশন হয়, পোর প্রেসার কমে যায়, এবং এই ভলিউমের ভিতর থেকে ওয়াটারটা বের হয়ে যায়, এই ভলিউমটা কমে যায় এবং ইফেক্টিভ স্ট্রেস বাড়ে, এবং পোর প্রেসার কমে যায় এবং ভলিউম কমে যায়, ইফেক্টিভ স্ট্রেস বাড়ে। এই হচ্ছে আমাদের কনসোলেশন প্রসেসের সময় আমাদের যে ঘটনা ঘটে, যে ওই টোটাল স্ট্রেস কনস্ট্যান্ট, ঠিক আছে? এবং যখন কনসোলেশন শেষ, তখন উপরের থেকে ওয়াটার বের হবে না, ভলিউমও কমবে না, ভলিউম কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং তখন আমরা আমাদের এখানে কনসোলেশন শেষ। তাহলে কনসোলেশনের ফলে ইফেক্টিভ স্ট্রেস বাড়লো এবং আমাদের ভলিউম কমে গেল। তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমাদের গ্রাউন্ড লেভেল, সেটা টপ সারফেস হোক আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হোক, সব লেভেলই নিচের দিকে মুভ করছে, কিছুটা সেটেলমেন্ট হবে আর কি। ভলিউম কমে যাচ্ছে, লোডেড এরিয়াতে ভলিউম কমে যাচ্ছে, তার কনসিকুয়েন্স আমরা দেখতে পাবো গ্রাউন্ড সারফেসে, এবং অথবা এক্সিস্টিং গ্রাউন্ড সারফেসে, অথবা ড্রপ করছে ডিউ টু কনসোলিডেশন অফ দ্য ক্লে, ঠিক আছে? এখন স্যাম্পল কোয়ালিটি, আমরা আসলে স্যাম্পল আমরা কনসোলেশন প্রপার্টিজ বের করতে চাই, যে কেলে সয়েলে কনসোলেশন লোড দিলে যে কনসোলেশন হচ্ছে,
এর রেলিভেন্ট যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ যেগুলো ইউজ করে আমরা কেলে সয়েলের সেটেলমেন্ট ডিফর্মেশন হচ্ছে সেটা ক্যালকুলেশন করব, সেটা ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে। ওই আমরা কেলে সয়েল থেকে বিভিন্ন ডেপথ থেকে সয়েল নিয়ে এসে সয়েল আনডিস্টার্ব সয়েল নিয়ে এসে আমরা ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, তাহলে আমরা প্রপার্টিজ বের করতে পারবো। এন্ড কনসোল এই লেভেল যখন স্যাম্পলটা কালেক্ট করতে যাব তখন যদি সফট কেলে হয়, ওইখানে কেলেটা খুব সফট হয়, তাহলে কালেক্ট করার সময় ওটা ডিস্টার্ব হয়ে যায়। তখন এই স্যাম্পলটা যখন ওই ক্যাভিটির ভিতরে ঢোকে তখন আমাদের ওই ওয়ালের সাথে ফ্রিকশনের ফলে সয়েলটা অনেক ডিস্টার্ব হয়ে যায়। সুতরাং সফট কেলে হইলে আমাদের যে শেল ব্যবহার করতে হবে খুব পাতলা এবং শার্প এজ থাকবে, যাতে স্মুথলি যাতে কেলের ভিতরে ঢুকে যেতে পারে সেই বিটুটা। সফট কেলে হলে খুব সেন্সিটিভ, কারণ স্যাম্পলিং এর সময় এবার ভিতর থেকে যখন শেল বিটু ঢুকে কালেক্ট করবো, যাই হোক সেই ক্ষেত্রে আমাদের আমাদের এখানে স্যাম্পল কোয়ালিটি সম্পর্কে লেখা আছে কি ধরনের আমরা বোরিং করবো, কি ধরনের, ঠিক আছে, সেটাই বলা আছে। এবং স্যাম্পলের ডায়ামিটার সাধারণত 3 ইঞ্চি হয় বা 4 ইঞ্চি হয়। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের যে ওয়েডোমিটার বা কনসোলিডোমিটার তার ডায়ামিটার হচ্ছে মতন বা 70 মিলি মতন, 70 থেকে 75 মিলি এই রেঞ্জে থাকে। সুতরাং স্যাম্পল 70 মিলি মতন থাকে, স্যাম্পল একটু বড় হওয়া ভালো। 3-4 ইঞ্চি হলে আমাদের যে ওয়ালের সাথে যে সয়েলের যে ফ্রিকশন হয়, তাহলে ওখানে যে ডিস্টারবেন্স হচ্ছে একটু বাদ দিয়ে আমরা মাঝখান থেকে স্যাম্পলটা নিতে পারি কেটে নিতে পারি। ল্যাবরেটরি টেস্ট করার মাধ্যমে আমরা সয়েলের কনসোলিউশন প্রপার্টিজ, কনসোলিউশন বিহেভিয়ারটা বুঝতে পারবো যে এই সয়েলে লোড দিলে কিভাবে বিহেভ করবে, কিভাবে কত সময় ধরে এটা কনসোলিউশন হবে। কনসোলিডেশন টেস্ট, এটা বিভিন্ন নাম আছে। তো ওয়েডোমিটারটা কেমন, ভেরি সিম্পল একটা টেস্ট প্রসিডিউর। এখানে এটা হচ্ছে কি রকম সয়েল স্যাম্পল থাকে, মেটাল রিং এর থিকনেস থাকে বা সয়েল স্যাম্পলের থিকনেস হবে 1 ইঞ্চি মতন, 1 ইঞ্চি মতন, এবং এই মেটাল রিং এর ভিতরে সয়েল কেটে ওই সাইজের মতন এবং 1 ইঞ্চি মতন থিকনেস। তো এই সাইজের এই শেলবি টিউব থেকে স্যাম্পলটা বের করে ওই সাইজের কেটে এই মেটাল রিং এর ভিতরে ঢোকানো হয় যাতে পানিটা ইজিলি ভার্টিক্যালি বেরিয়ে যেতে পারে। ল্যাটারালি কোনো কনসোলিউশন হবে না, কারণ ল্যাটারাল মেটাল রিং আছে, ল্যাটারাল দিকে কোনো ধরনের ডিফর্মেশন হতে পারবে না, কারণ ল্যাটারাল দিকে সয়েল কোনো ধরনের মুভমেন্ট করতে হবে না, যা করবে ভার্টিক্যাল দিকে কনসোলিউশন হবে, ভার্টিক্যাল দিকে সেটেলমেন্ট হবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, মেটাল রিং এর দিকে উপরে একটা লোডিং প্লেট থেকে ভার্টিক্যালি লোড অ্যাপ্লাই করব, হ্যাঙ্গারের মাধ্যমে ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করলে কি হবে, ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই করব আর এখানে একটা ডায়াল গেজ সেট করে দিব এই প্লেটের লোডিং প্লেটের উপরে। এখন আমি এর আগে যেটা কনসোলিউশন প্রসেসের কথা, এরপরে ডায়াল গেজ সেট করার আগে আমি এটাকে সাবমার্জ করে পানিতে সাবমার্জ করে রাখবো, যাতে যেহেতু আমাদের লং টাইম টেস্ট হয় সয়েল, সেজন্য এই পুরো সিস্টেমটা ওয়াটারের ভিতরে সাবমার্জ কন্ডিশনে রাখবো, যাতে লং টাইম টেস্টের ফলে যদি ইভাপোরেশন না হয় সয়েলটা যেন না শুকায় যায়। তাহলে আমাদের এটা সয়েল স্যাম্পলটা আমরা মনে করলাম স্যাচুরেটেড সয়েল, তাহলে ইমিডিয়েটলি সয়েলের ভিতরে পো প্রেসার জেনারেট করবে এবং টাইম যত যাবে এই ওয়াটার সয়েলের ভিতর থেকে ওয়াটারটা উপরের দিকে এবং নিচ দিকে বেড়ে যাবে, এবার সয়েলটা কম্প্রেস হবে এবং এই কতটুকু ডিফর্মেশন হচ্ছে সেটা যদি মেজার করতে চাই, এই লোডিং প্লেটের উপরে একটা ডায়াল গেজ সেট করে রাখবো, যে লোডিং প্লেটটা নিচ দিকে কতটুকু মুভ করতেছে, মানে সয়েল স্যাম্পল কতটুকু কম্প্রেস হচ্ছে বা এই ডায়াল গেজের রিডিং থেকে আমরা পেয়ে যাবো। সুতরাং টাইমের সাথে আমরা সেটেলমেন্ট পেতে পারি ওই লোডিং এর ফলে। ঠিক আছে, ওই লোডিং এর ফলে আমরা যদি আমরা অ্যাকচুয়ালি কিলোমিটার দুই ধরনের হয়ে থাকে, একটা সাসপেন্ডেড, এটা হচ্ছে বাম সাইডের সাসপেন্ডেড, আর একটা হচ্ছে রিংটা হচ্ছে তোমার বেজের উপরে রেস্ট করা। ঠিক আছে, তো দুইটা সাসপেন্স ইজ বেটার দ্যান দ্য রাইট সাইড অন। রাইট সাইডে কি হয়, এই যে মেটাল রিংটা একটা বেজের উপরে রেস্ট করা থাকে, বেশি
আর সাসপেন্ডেড ওয়ালের ফ্রিকশনটা কম, ঠিক আছে? এই ওয়ালের ফ্রিকশন একটা থেকে ক্যান্সেল করে যায়, ইকুয়াল এন্ড অপোজিট দুই দিক দিয়ে যদি আমি সেটেলমেন্ট করাই তাহলে সেটা ফ্রিকশন দেখবা যে সেটেলমেন্ট হবে শুধু একটা ফেসে সেটেলমেন্ট হবে, মানে একটা ফেস সেটেলমেন্ট করতে পারবে, কারণ একটা ফেস তো এর উপরে রেস্ট করা আছে। হ্যাঁ, সুতরাং আমরা যদি চিন্তা করি মেটাল রিং এর রেস্ট ফেস এবং রিট্রেস ফেস দুইটাই ডিফর্মেশন হচ্ছে, দুইটাই এটা আপওয়ার্ড হচ্ছে, এটা ডাউনওয়ার্ড আসছে, সুতরাং ফ্রিকশন এখানে না, এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড, এখানে ডাউন, এখানে কম ফ্রিকশন, এখানে হচ্ছে বেশি ফ্রিকশন, ঠিক আছে? আমি যদি ফ্রিকশন এখানে দেখাই, ফ্রিকশনটা আমরা যদি দেখাই, ফ্রিকশনটা এখানে যদি সয়েলের এগেইনস্টে যদি ফ্রিকশন দেখাই তাহলে এতে মুভমেন্টের এগেইনস্টে ফ্রিকশন দিবে, মানে এই হচ্ছে ওয়াল থেকে ফ্রিকশন আসবে। হ্যাঁ, আবার নিচের ফেসটা মুভ করতেছে, সুতরাং এখান থেকে ওয়াল থেকে ফ্রিকশন আসবে, এখান থেকে ওয়াল থেকে ফ্রিকশন আসবে, সেটা হচ্ছে ফ্রিকশন কিন্তু যদি এরকম হয় যেটা একটা সমান তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে ফ্রিকশন, সুতরাং ফ্রিকশনের ইফেক্টটা কম এই সিস্টেমে ফ্রিকশন ইফেক্ট। আপার হলে এটা ডাউনওয়ার্ড, সুতরাং সয়েলের উপরে আমি যদি রেজাল্টেন্ট ফ্রিকশন চিন্তা করি, রেজাল্টেন্ট ফ্রিকশন চিন্তা করলে ফ্রিকশনটা কি জন্য স্যার একটু বুঝি নাই স্যার। হ্যাঁ, এই মেটাল রিং তো সাসপেন্ডেড অবস্থা আছে, তাই তো? এখন এই লোডটা যখন দিচ্ছে উপর থেকে, এই ডাউনওয়ার্ড রিঅ্যাকশন লোড একই হবে, দুই দিক দিয়ে ফোর্স কাজ করতেছে এবং এই দুই দিক দিয়ে সয়েলটা কম্প্রেস হবে, তাই তো? দুই দিক দিয়ে হবে না স্যার? পোরাস স্টোন তো স্যার ওটা ফিক্সড, প্রসেসটা হার্ড, ওটা তো ডিফর্মেশন হবে না। জি স্যার, প্রসেসটা হার্ড, লাস্ট লেয়ার তো স্যার নিচেই নামবে, মানে ওটা তো আর কখনো উপরে উঠবে না। এই সয়েলের যে উপরে ফেসটা নিচের দিকে মুভ করবে আর ডাউন, ঠিক আছে? সেজন্য আমাদের ফ্রিকশনও এটা থেকে আপওয়ার্ড হলে এটা থেকে ডাউনওয়ার্ড হবে, ওয়াল এই ওয়ালের থেকে যে ফ্রিকশন আসবে সেটা ইকুয়াল এন্ড অপোজিট হবে, ঠিক আছে? পরে এটা দেখে নিও, আমি জাস্ট ড্র করে দিচ্ছি তাহলে তোমাদের জন্য বোঝা সুবিধা হবে। এটা হচ্ছে তোমার একদিক দিয়ে আসবে, শুধু উপরে ফেসটা সেটেলমেন্ট একদিক দিয়ে হবে, ঠিক আছে? এটা উপরে ফেসটা মুভ করতেছে, এটা একদিক দিয়ে হবে। হ্যাঁ, এই আর নিচে তো এর উপর রেস্ট করা আছে, এই যে রিংটা বেজের উপর রেস্ট করা, ইট ইজ রেস্টিং অন দ্য বেজ। সো এই নিচের ফেসটা উপরের দিকে মুভ করবে না, শুধু উপরের ফেসটা নিচের দিকে ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়াল ফ্রিকশন, এখানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফ্রিকশন থাকতে পারে। সুতরাং ইফ ইউ কনসিডার দ্য ওয়াল ফ্রিকশন will affect the result, then you have to consider suspended অবস্থা রাখলে better, rather than resting the metal ring on the base. It is better to keep the metal ring suspended, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি একটা লোডের জন্য আমি লোডের সাথে সাথে সেটেলমেন্ট হবে, এরকম কার্ভ হবে, টাইমের সাথে সেটেলমেন্ট বাড়বে, একসময় সেটেলমেন্ট আর বাড়বে না, ডায়াল গেজ ঘোরা বন্ধ হয়ে যাবে, তার মানে কনসোলিডেশন শেষ। এই যে রেড কার্ভ ইন্ডিকেট করতেছে সয়েলের ভিতরে কি হয়, ইন্টারনাল যদি আমি দেখি টাইমের সাথে কি হয়, টাইমের সাথে আমরা টোটাল স্ট্রেস বাড়ালাম মানে লোড বাড়ালাম মানে স্ট্রেস বাড়ালাম, পি টোটাল ক্রস সেকশন এরিয়া অফ দ্য স্যাম্পল
স্যাম্পলের ক্রস সেকশন এরিয়া যদি লোডটাকে যদি ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে আমরা টোটাল স্ট্রেস পেয়ে যাবো স্যাম্পলের উপরে কতটুকু ভার্টিক্যাল স্ট্রেস অ্যাপ্লাই করতে ওই 1 ইঞ্চি সয়েলের উপরে আমরা, এবং এটা টাইমের সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, টোটাল স্ট্রেস আমি ওখানে লোডটা রেখে দিছি। সুতরাং এই ব্লু কার্ভটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টাইমের সাথে টোটাল স্ট্রেস ইজ কনস্ট্যান্ট, কিন্তু টোটাল স্ট্রেস যখনই যাচ্ছে রেড কালারটা কোর প্রেসার ডিসিপেশনে একসময় এসে 0 হয়ে গেছে, আর ভিতরে তখন আমাদের ইফেক্টিভ যদি এই যে এই কালারটা ইফেক্টিভ স্ট্রেস। সুতরাং আমরা সয়েলের ভিতরে কি ঘটতেছে যে আমি টোটাল স্ট্রেস বাড়ানোর ফলে আমাদের এক্সেস কোর প্রেসার বাড়বে, এবং সেটা টাইমের সাথে ডিসিপেশনের ফলে ইফেক্টিভ স্ট্রেস বাড়তে হবে, কারণ টোটাল স্ট্রেসকে ক্যারি করার জন্য টোটাল স্ট্রেসের দুইটা পার্ট ক্যারি হবে, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস দুইটা পার্ট দিয়ে ক্যারি হবে, দুইটা পার্ট দিয়ে ক্যারি হবে, একটা হচ্ছে ওয়াটার এবং একটা হচ্ছে পার্টিকেল। সুতরাং আমাদের এখানে কনসোলিউশনের সময় এই ঘটনা ঘটে, যেটা আমরা বারবার আলোচনা করছি, সেটা গ্রাফিক্যালি দেখানো হয়। ঠিক আছে, একটা লোডে ইনক্রিমেন্টের ফলে, একটা লোড ইনক্রিমেন্টে এরকম আমরা প্রথম কেপিএ, তারপরে 100 কেপিএ, তারপর 200 কেপিএ, তারপর এইভাবে বাড়াতে 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 এক সময় যায় এরপর আবার আনলোড করলাম যে এখানে মনে করি 400 কেপি আনলোড করলাম, মানে 200 কেপি রেখে দিলাম, এরপর 200 কেপি থেকে 100 কেপি আনলোড করলাম, এরপর 100 কেপি পুরোটাই আনলোড করলাম, তারপর জিরো লোডে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইনক্রিমেন্টালি এবং কনসোলিউশন করাবো প্রত্যেকটা লোডিং এর জন্য আমি কনসোলিউশন কমপ্লিট করাবো, এবং আমি একটা পর্যায়ে আমি আনলোড করবো। সয়েলটাকে আনলোডিং বিহেভিয়ার, একটা হচ্ছে আনলোডিং বিহেভিয়ার। ঠিক আছে, তো লোড দিলে কি হবে, লোড দিলে আমাদের ইফেক্টিভ স্ট্রেস বাড়বে, আর আনলোড করলে কি হবে, ইফেক্টিভ স্ট্রেস আনলোড করলে ইফেক্টিভ স্ট্রেস কমবে। ওকে, তাহলে ওয়েডোমিটার টেস্ট ডাটা অ্যানালাইসিস এবং প্রোগ্রেশন লাগবে, সেটা আমরা বেসিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমি এখন সয়েল স্যাম্পলটা এই যে এখানে ফিগারে যদি দেখো আমি সয়েলকে আমি এখন সিম্পলিফাইড ড্রয়িং করছি, যার ফেজ রিলেশনশিপ দিয়ে দেখা যায়। ফেজ রিলেশনশিপ এটা হচ্ছে আমাদের যেহেতু স্যাচুরেটেড টু ফেজ ম্যাটেরিয়াল, ওয়াটার উপরের দিকে চিন্তা করলাম, সলিড নিচের দিকে চিন্তা করলাম, সলিড পার্ট আর এটা ওয়াটার পার্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভলিউম স্কেল বাম দিকে, আর রাইট সাইডে যেটাকে আমরা ভলিউম অফ সয়েল সলিড ভিএসডি বললাম, আর এটা হচ্ছে ভলিউম অফ ভয়েড। এটাকে ভলিউম অফ ভয়েড কে আমরা অন্যভাবে লিখতে পারি ইউজিং ভয়েড রেশিও। আমরা ভলিউম অফ ভয়েড কে আমরা কিভাবে লিখব, ভয়েড রেশিও সমান কি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল সলিড। সুতরাং ভলিউম অফ ভয়েড কে আমরা লিখতে পারি ভয়েড রেশিও ইনটু ভলিউম অফ সয়েল সলিড। তাহলে আমাদের ই নট যদি জানা থাকে, তাহলে আমরা ই নট কে সাথে, আর এটা হচ্ছে ভলিউম অফ সয়েল সলিড। এরপরে হচ্ছে এইদিকে হচ্ছে রাইট সাইড স্কেল হচ্ছে আমাদের হাইট স্কেল। এটা হচ্ছে হাইট অফ দা ইকুইভ্যালেন্ট হাইট অফ দা ভলিউম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা ইমাজিনারি হাইট, যে ইকুইভ্যালেন্ট হাইট অফ দা ভলিউম অফ ভয়েড, ভলিউম যে ভলিউমের ভয়েড, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইট অফ দা সয়েল সলিড এইচএস। ঠিক আছে, এইচএস। আর টোটাল হাইট হচ্ছে এইচ নট, স্যাম্পলের টোটাল হাইট হচ্ছে এইচ নট। আমাদের রিং এর ভিতরে যে সয়েলটা আছে টোটাল হাইট এইচ নট। ঠিক আছে, এইচ নট হচ্ছে 25 মিনিট, মানে যখন কোনো লোড দেওয়া হয় না ইনিশিয়ালি আমাদের হাইট হচ্ছে 25 মিনিট। তার ভিতরে হচ্ছে ওয়াটার আছে আর সয়েল সলিড আছে, আর ভলিউম অফ ভয়েড কে ভিভি, যেটাকে আমরা ই নট ইনটু ভিএস লিখলাম, আর ওয়াটারের হাইটটাকে আমরা এইচ ভি নট বললাম, আর সয়েল সলিড হাইট কে এইচএস বললাম। ঠিক আছে, এরপরে আমি লোড যখন অ্যাপ্লাই করলাম, পার্টিকুলার অ্যামাউন্টের লোড অ্যাপ্লাই আমি যদি কনসোলিউশন করি, তখন কি হবে, এই ভলিউম অফ ওয়াটার কমে যাবে অথবা ভলিউম অফ ভয়েড কমে যাবে, কিন্তু সলিড কিন্তু কমবে না,
সলিড তো আর বেরিয়ে যাবে না, সয়েল পার্টিকেল তো আর বের হবে না, সুতরাং সয়েল পার্টিকেল তো বের হবে না, সুতরাং ভলিউম অফ সয়েল সলিড এটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওয়াটার কমে যাবে। এটা হচ্ছে আমাদের কনসলিডেশন প্রসেস। সুতরাং আমরা ধরে নিলাম যে আমাদের সেটেলমেন্ট হচ্ছে ডেলাইস, মানে আমাদের 25 মিলি যে স্যাম্পলটা ছিল সেটা কম্প্রেস হয়ে গেছে, সেটা পরিমাণ যদি ডেলাইস ধরি, ডেলাইস কতটুকু সেটেলমেন্ট সেটা আমরা তো ডায়াল গেজ থেকে পাবো, ডেলাইসটা ডায়াল গেজ থেকে পাওয়া যাবে। ডেলাইস কনসোলেশন, তাহলে আমরা রাইট সাইডে আমরা ভলিউম স্কেলে আমরা দেখাইতে পারি এটা হচ্ছে ভলিউম অফ ভয়েড যখন সরি এটা ভলিউম অফ ভয়েড যখন আমাদের ভয়েড রেশিও ই, আর এখানে ভলিউম অফ ভয়েড যখন বাম সাইডটা ভলিউম অফ ভয়েড নট, এখানে এই কন্ডিশনের ভলিউম অফ ভয়েড রেশিও ই নট, কিন্তু এই কন্ডিশনে আমাদের ভলিউম অফ ভয়েড যদি ই হয় তাহলে এইটুকু আমরা ভলিউম অফ ভয়েড কে লিখতে পারি ইন টার্মস অফ ভয়েড রেশিও, কারেন্ট ভয়েড রেশিও। ই হচ্ছে কারেন্ট ভয়েড রেশিও, তাহলে ই যদি কারেন্ট ভয়েড রেশিও হয় তার সাথে আমি বি যদি গুণ দিই তাহলে এর থেকে এইটুকু হচ্ছে ভলিউম অফ ভয়েড হবে, আর এটা হচ্ছে ভলিউম অফ সয়েল সলিড। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে সেটেলমেন্ট। ডেল এইচ হচ্ছে কারেন্ট হাই, আর এইচ নট হচ্ছে ইনিশিয়াল হাই, নট দিব হচ্ছে ইনিশিয়াল, আর এইচ হচ্ছে কারেন্ট। তাহলে আমাদের বর্তমানে কন্ডিশনে আমি কি কি জানি, ভলিউম অফ ভয়েড জানি। এরপরে আসো আমাদের অবজেক্টিভ হচ্ছে যে এই যে এইটা ড্র করে আমি তো বোঝাতে চাচ্ছি যে আমরা এই যে ই ভয়েড রেশিও যে ইকুয়েশন এটা আমরা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ যে আমি চাই যদি আমাদের ইনিশিয়াল ভয়েড রেশিও জানা থাকে এবং তোমার সেটেলমেন্ট যদি জানা থাকে কতটুকু সেটেল করে গেছে, আর সয়েলের যদি ইনিশিয়াল হাইট রেশিও জানা থাকে, then you can calculate given the settlement of the sample. সয়েলের সেটেলমেন্ট জানা থাকলে আমরা ওই কন্ডিশনে ভয়েড রেশিও ক্যালকুলেশন করতে পারবো যে কোনো কন্ডিশনে। তাহলে আমরা বলি তোমার ভয়েড রেশিও কত, আর যদি আমি বলে দিই যে সেটেলমেন্ট এতটুকু হয়েছে, মনে করে 1 মিলি বা 2 মিলি, তোমাকে যদি বলে দিই আর ইনিশিয়াল ভয়েড রেশিও তোমার যদি জানা থাকে তাহলে তুমি ক্যান ক্যালকুলেট দ্যাট ভয়েড রেশিও যে কোনো সিচুয়েশনে ভয়েড রেশিও ক্যালকুলেশন করতে চাচ্ছি। ঠিক আছে, কারণ অবজেক্টিভ হচ্ছে আমার অবজেক্টিভ হচ্ছে ফাইনাল অবজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস প্লট করব লগ স্কেলে, আর এদিকে আমি ভয়েড রেশিও প্লট করব। তাহলে আমাদের ইফেক্টিভ স্ট্রেস বাড়লে ভয়েড রেশিও কমবে, মানে ভয়েড রেশিও কমে যাবে, ইফেক্টিভ স্ট্রেস বাড়তেছে এদিকে, তুমি ইফেক্টিভ স্ট্রেস বাড়াবা ভয়েড রেশিও কমে যাবে। আর যত তুমি স্ট্রেস বাড়াবা, লোড বাড়াবা, যত কনসোলেশন হবে তত ইফেক্টিভ স্ট্রেস বাড়বে, তত সেটেলমেন্ট হবে, ভলিউম অফ ভয়েড কমে যাবে, তত তার ভয়েড মানে কি বেশি আছে। লো ভয়েড রেশিও মানে কি তার ভিতরে ভয়েড কম আছে। সুতরাং একটা সয়েলের যত তার কনসোলিডেশন হবে তত তার ইফেক্টিভ স্ট্রেস বাড়বে, তত তার ভয়েড রেশিও কমে যাবে। ঠিক আছে, ভয়েড রেশিও এই হচ্ছে আমাদের অবজেক্টিভ, যে এই রেশিও আরেকটি হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস ইন লগ স্কেল। ঠিক আছে, তা ভয়েড রেশিও আমি যে কোনো সিচুয়েশনে ভয়েড রেশিও আমি যদি ক্যালকুলেশন করতে চাই আমরা এই ইকুয়েশনটা লাগবে। এই ইকুয়েশনটা কিভাবে আসে, প্রথমে আমি বললাম যে এইচএসটা কি, ইকুইভ্যালেন্ট হাইট অফ দ্য সয়েল সলিড ইনসাইড দ্য মেটাল রিং। মেটাল রিং এর ভিতরে যে সয়েলটা আছে তার ইকুইভ্যালেন্ট হাইট করতে চাই, যেটা ইমাজিনারি কোয়ান্টিটি, সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের কিভাবে বের করতে পারি, আমরা আমাদের ইমাজিনারি কোয়ান্টিটিটা কিভাবে বের করতে পারি, ভলিউম অফ সয়েল সলিড বাই এরিয়া, ভলিউম অফ সয়েল সলিড বাই এরিয়া অফ দ্য স্যাম্পল। কারণ ভলিউম অফ সয়েল সলিড মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইট অফ দ্য সয়েল সলিড ইনটু এ গুণ দিলে ভলিউম হয়ে যাবে। তার মানে ভলিউম অফ সয়েল সলিড আর যদি আমার জানা থাকে ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ দিলে হাইট পাওয়া, তাই তো। যাও এটা এখন ভলিউম অফ সয়েল সলিড কিভাবে বের করা যায়, যে আমরা 70 মিলি ডায়ার 25 মিলি হাইট এর ভিতরে কতটুকু সয়েল সলিড আছে এটা কিভাবে বের করা যাবে, মাস অফ সয়েল সলিড বাই মাস অফ সলিড বাই
মাস অফ সয়েল সলিড আমি যদি মাস অফ দা মাস ডেনসিটি অফ দা সয়েল সলিড দিয়ে ভাগ দিই, এটা হচ্ছে মাস ডেনসিটি অফ সয়েল সলিড। এই দুইটা মিলে হচ্ছে মাস ডেনসিটি অফ সয়েল সলিড। গ্র্যাভিটি অফ সয়েল সলিড ইনটু ওয়াটারের ডেনসিটি মানে হচ্ছে মাস ডেনসিটি অফ দা সয়েল সলিড। এটা হচ্ছে মাস ডেনসিটি অফ দা সয়েল সলিড। এটা আমাদের যদি জানা যায় মাস, তার মানে মাস অফ দা সয়েল সলিড জানা লাগবে। কতটুকু সয়েল সলিড মাস আছে এটা কিভাবে বের করা যায়, একজন কি বলতে পারবে? কোন আইডিয়া আছে? মাস অফ সয়েল সলিড মানে কি? মাস অফ সয়েল সলিড মানে হচ্ছে, হ্যাঁ বলো, ভিতরে কতটুকু ড্রাই সয়েল আছে, এর ভিতরে কতটুকু ড্রাই সয়েল আছে, এটা হচ্ছে মাস অফ সয়েল সলিড। সেটা টেস্টের পরে যদি ওই রিং এবং সয়েল সহ ডিফর্ম সয়েল ওখানে ঢুকাই যদি শুকায় ফেলি আমি যদি বের করে আমি মাছ নিয়ে ওখান থেকে রিং এর মাছটা যদি বাদ দিই, তাহলে কি পাওয়া যাবে? মাস অফ দা সয়েল সলিড আছে, মানে শুকনা যে ওয়াটার নেই, থাকবে শুধু সয়েল সলিড। সুতরাং at the end of the test we can find out তবে ওই রিং ও সয়েলকে আমরা এর ভিতরে ওভেনের ভিতরে ঢুকাই দিতে পারি। দুইটা শুকায় ফেলে ওভারনাইট 105 ডিগ্রিতে শুকায় ফেলে আমরা ওটা থেকে রিং এর মাছ বাদ দিই। এবং কিভাবে পাবো? ওখান থেকে কিছু সয়েল নিয়ে আমরা যদি পিকনোমিটার টেস্ট করি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাবো পিকনোমিটার টেস্টের মাধ্যমে। আর মাস অফ ওয়াটার ডেনসিটির মাস ডেনসিটি কত? মাস ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি। সুতরাং ইট ইজ নট এ বিগ ডিল। আর এরিয়া, ইন্টারনাল এরিয়া আমরা সেটা হচ্ছে মেটাল রিং এর এরিয়া। ঠিক আছে, এটাকে যদি আরেকটা লাইন লিখি বেটার, এটাকে আমরা এখানে এটাকে মাস ডেনসিটি অফ সয়েল সলিড দিই, তাহলে তোমাদের so you can remind the mass density of soil solid কি জিনিস এবং কোথায় কাজে লাগে। mass density of soil solid, ওকে। ইনিশিয়াল ইকুইভ্যালেন্ট হাইট অফ দ্য ভয়েড, এটা আমরা কিভাবে পেতে পারি? যেহেতু ইনিশিয়াল হাইট অফ দ্য সয়েল আমরা জানি is not 25 মিলি, মানে হাইট অফ দ্য মেটাল রিং, তার থেকে যদি আমি হাইট অফ দ্য ভয়েড পেয়ে যাব। এরপর হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও কিভাবে পেতে পারি? ইনিশিয়াল ভয়েড রেশিও ডেফিনেশন অনুযায়ী ইনিশিয়াল ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট এই ভলিউম অফ ভয়েড কে আমরা লিখতে পারি হাইট অফ দ্য ভয়েড ইনটু এরিয়া বাই হাইট অফ দ্য সয়েল সলিড ইনটু এরিয়া। এরিয়া কাটা যাবে, তার মানে ইনটু ভয়েড বাই হাইট অফ দ্য সয়েল সলিড ইনিশিয়াল কন্ডিশনে যখন কোনো লোড দেওয়া হয় নাই, আনডিস্টার্ব সয়েলে। এরপরে হচ্ছে আমাদের ভলিউমেট্রিক এর ডেফিনেশন হচ্ছে তিনটা ডিরেকশনে স্ট্রেন যদি যোগ করা যায় নরমাল স্ট্রেন, তাহলে আমরা ভলিউমেট্রিক স্ট্রেন লিখতে পারি। যেহেতু এটা মেটাল রিং যেহেতু এটা মেটাল রিং এর ল্যাটারাল কোন স্ট্রেন হবে না, ডিরেকশন ধরি, তাহলে আমাদের এক্স আর ওয়াই হবে ল্যাটারাল ডিরেকশনে কোনো ধরনের, সুতরাং এটা 0, এই দুইটা ভার্টিক্যাল স্ট্রেন সমান এই ভলিউমেট্রিক স্ট্রেন সমান ভার্টিক্যাল স্ট্রেন আমরা লিখতে পারি। এই দুইটা 0, এই দুইটা হচ্ছে আমাদের 0 হবে। সুতরাং আমরা ভলিউমেট্রিক স্ট্রেন সমান ভার্টিক্যাল স্ট্রেন হবে। এটা মেটাল রিং, হার্ড রিং, সো সয়েল ক্যান নট এক্সপ্যান্ড ল্যাটারালি, সো এই ল্যাটারাল দিকে কোনো ধরনের স্ট্রেন হবে না। সুতরাং আমাদের ভার্টিক্যাল স্ট্রেন এই ভলিউমেট্রিক স্ট্রেন সমান লিখতে পারি ডিফর্মেশন বাই ভার্টিক্যাল স্ট্রেন মানে কি? ভার্টিক্যাল ডিফর্মেশন বাই ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্যাম্পল। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেনের ডেফিনিশন, যে ভার্টিক্যাল দিকে কতটুকু সয়েল স্যাম্পল ডিফর্মেশন হবে এই ভার্টিক্যাল স্ট্রেন বলে। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল স্ট্রেন আর ভলিউমেট্রিক স্ট্রেন সেম, তাহলে আমাদের ভার্টিক্যাল স্ট্রেন ভলিউমেট্রিক স্ট্রেন যদি সেম হয়, তাহলে অরিজিনাল যে ডেফিনেশন ভলিউমেট্রিক স্ট্রেনের, সেটা চেঞ্জ অফ ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম।
চেঞ্জ অফ ভলিউম বা ইনিশিয়াল ভলিউম, তাহলে আমাদের চেঞ্জ অফ ভলিউম ইনিশিয়াল আরেকটা লাইন লিখলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ইনিশিয়াল ভলিউম কি, আমরা ভলিউম যদি লিখি তাহলে টোটাল ভলিউম, ইনিশিয়াল টোটাল ভলিউম হচ্ছে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সয়েল সলিড, এটা হচ্ছে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সয়েল সলিড। ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সয়েল সলিড, এটা যদি আমরা লিখি তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো? ভি নটটা কি প্লাস It's not. অফ ভিএস, হ্যাঁ ভিএস, এটা হচ্ছে ভিএস হবে এস, হ্যাঁ ভি। এবার ওই টার্মটাও আমরা লিখতে পারি। এবার এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারি, এটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। এটা ধরে কি এই কন্ডিশনে আমাদের ভি দেয়, ঠিক আছে। একটা লাইন লিখতে হচ্ছে এবার ভলিউম অফ, এটা নিচেও তো লিখতে হবে, নিচে একই জিনিস আসবে। হ্যাঁ এই এরপরে আমরা এই ভিএস টাকে আমরা ইন টার্মস অফ ভয়েড রেশিও, এই সরি ভিবি টাকে ইন টার্মস অফ ভয়েড রেশিও লিখতে পারি। আমরা এটাকে আবার কপি করি, এটা একটা সমস্যা। এটা সমান লিখতে পারি ই ইন্টু ই নট ইন্টু ই নট ইন্টু ই নট ইন্টু ভিএস, তাই তো? এটা হচ্ছে ই ইন্টু ভিএস। সুতরাং এখন ভিএস কমন নাও, ভিএস কমন নিয়ে উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, ভিএস ভ্যানিশ হয়ে যাবে, ভিএস ভ্যানিশ হয়ে যাবে। এটাও আমরা এই ভয়েড ভলিউম ভয়েডকে আমরা ইন টার্মস অফ ভয়েড রেশিও লিখতে পারি। সুতরাং এখানে ভিএস আর থাকবে না, তাই তো? ভিএস আর থাকবে না, এটা পরবর্তীতে এটা ভিএস কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ই নট মাইনাস এটা আমরা লিখতে পারি, এই নেগেটিভটা ব্যবহার করলাম কারণ আমরা নেগেটিভটা রাখতে চাচ্ছি, কারণ নেগেটিভটা রাখলে আমাদের ভলিউমটা কমে গেলে সেটা যে নেগেটিভ হবে সেটা নেগেটিভ নিয়ে পজিটিভ হয়ে যাবে, শুধু নেগেটিভটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। নেগেটিভটা ইউজ করছি কারণ আমরা ভলিউম কমাটাকে আমরা এখানে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ নিয়ে পজিটিভ হয়ে যাবে, কারণ কনসোলেশনের মাধ্যমে ভলিউম অলওয়েজ কমে। সুতরাং পজিটিভ, আমরা পজিটিভ অলওয়েজ পজিটিভ ভার্টিক্যাল মাইনাসটা রাখি, তাহলে আমরা এখান থেকে আমরা মাইনাসটা অ্যাপ্লাই করে দিতে পারি। মাইনাসটা আমরা রাখছি কারণ হচ্ছে নেগেটিভটা দেখতে চাই, পজিটিভ দেখতে চাই, ঠিক আছে। এই তাহলে আমাদের দেখলাম যে ভার্টিক্যাল স্ট্যান্ড বা ভলিউমেট্রিক স্ট্যান্ড কে ইন টার্মস অফ ভয়েড রেশিও লেখা যায়, কিন্তু আবার ভার্টিক্যাল স্ট্যান্ড কে আমরা ইন টার্মস
হাইট ওয়েট লিখছি, সুতরাং এটাকে আমরা এখন রিঅ্যারেঞ্জ করে এখান থেকে আমরা এখন এই দুইটা টার্ম থেকে আমরা এখন সলভ করে ই সমান সমান লিখতে পারি, ই সমান সমান লিখতে পারি ই নট মাইনাস ডেল এইচ বাই এইচ নট, মানে ভার্টিক্যাল স্ট্যান্ড এটাকে জেড বলি, ভার্টিক্যাল স্ট্যান্ড ডেল এইচ বাই এইচ নট। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি, দেখা যায় তো নাকি? দেখা যায়? তাহলে আমাদের এখানে ইকুয়েশন ইউজফুল এখন হবে, কারণ আমাদের যে কোনো স্টেটে এখন আমরা এখন আমরা কি বের করতে পারবো, ভয়েড রেশিও বের করতে পারবো। যদি তোমার ভার্টিক্যাল স্ট্যান্ড না দেওয়া থাকে, যদি তোমার ভার্টিক্যাল সেটেলমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, এই স্যার সলিড এর ভলিউম ফিক্স থাকে স্যার? সলিড ভলিউম তো ফিক্স থাকবে, কারণ সয়েলের সাথে সয়েল পার্টিকেল তার বেড়ে যাবে না, যাবে না স্যার। হ্যাঁ, এর জন্য তোমার ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা আছে ই নট মাইনাস ডেল এইচ বাই এইচ নট 1 প্লাস ই নট, তাই তো? এইটা হচ্ছে তাহলে আমাদের দরকার হবে ইনিশিয়াল ভয়েড রেশিও। আমরা এই যে ইনিশিয়াল ভয়েড রেশিও, কে কথা বলতে যাচ্ছে, কেটে যাচ্ছে। আগে মাইনাসটা বুঝলাম না স্যার। মাইনাসটা আমি ইন্টেনশনালি ইউজ করছি এখানে, মাইনাস ইন্টেনশনালি মাইনাস ইউজ করতেছি, কারণ ডেল এইচটা আমরা নেগেটিভ বসাবো। ডেল এইচটা যদি কম্প্রেশন হয় নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ পজিটিভ হবে। এই জায়গায় নেগেটিভ বসায় রাখলাম, কারণ ডিফর্মেশনের সাইড কম্প্রেশন হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে নেগেটিভ এর পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি ইন্টেনশনালি বসাইছি। ওকে, কথা বুঝছো? যে নেগেটিভ পজিটিভ হবে, এছাড়া আর কিছু না। তুমি অ্যাবসলিউট চিন্তা করতে পারো, সমস্যা নেই। এটা অ্যাবসলিউট স্ট্রেন্থ সমস্যা নেই, অ্যাবসলিউট এটা চিন্তা করতে পারো, তাতে সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে তোমার কনফিউশন দূর করে, আমি কনফিউশন রিমুভ করার জন্য আমি এখানে ডিলিট করে দিলাম। এই ডিলিট করে দিই, তাহলে কনফিউশন, যেহেতু এখানে সাইন কনভেনশন ইস্যুটা ওরকম কাজে লাগে না ল্যাবে টেস্ট ক্ষেত্রে। আমি অ্যাবসলিউট চিন্তা করি, এটা ডিলিট করে দিলাম। তাতে সমস্যা আছে? সমস্যা নেই। এই ঠিক আছে ভাই? জি স্যার, বলছি। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আমাদের এখানে ল্যাটারাল স্ট্রেনটা ওই জিরো করলাম না স্যার, তাহলে কি স্যার ভয়েড রেশিওটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে বা একুরেট হবে কিনা? মেটাল রিং এর ভিতরে আছে তো, ল্যাটারাল ডিফর্মেশন তো হতে পারবে না, রিং তো বাধা দিবে। স্যার ফিল্ডে তো স্যার ওই ল্যাটারাল স্ট্রেন হয়। ও, ফিল্ডের কেস আলাদা। ফিল্ডের তো আমি এখানে ফিল্ডের কেস তো আলাদা। ল্যাবের ডাটাটা আমি আলাদা এখানে আমি করব, কি অ্যানালাইসিস করব, সিনথেসিস করব, অ্যানালাইসিস করব। ল্যাবের ডাটা, ল্যাবের জন্য এই ইকুয়েশন অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আর যদি ফিল্ডে যদি তুমি ওয়ান ডাইমেনশনাল চিন্তা করো, যে আমি এর আগে আলোচনা করলাম যে কোন কোন কেস ওয়ান ডাইমেনশনাল চিন্তা করতে পারি, লার্জ এরিয়া লোড হইলে, অথবা লার্জ এরিয়া লোড না হইলেও একটা স্ট্রং লেয়ার, নিচে একটা স্ট্রং লেয়ার থাকে, তাহলে এইসব ওয়ান ডাইমেনশনাল কেসের জন্য ল্যাটারাল স্ট্রেন জিরো ধরতে পারো। সেই ক্ষেত্রেও এটা প্রযোজ্য ওয়ান ডাইমেনশনাল কেসের জন্য। এবং ফিল্ডে আমাদের জন্য ফিল্ডে আমি সবসময় ওয়ান ডাইমেনশনাল ধরি আসলে,
থ্রি ডাইমেনশন চিন্তা করি না, থ্রি ডাইমেনশন চিন্তা করলে কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ওয়ান ডাইমেনশনাল ধরা হয়, ঠিক আছে। যদিও ফিল্ডে অ্যাকচুয়াল ওয়ান ল্যাটারাল ডিফর্মেশন হয়, কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য, ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য, হ্যান্ড ক্যালকুলেশন পসিবল করার জন্য আমরা ওয়ান ডাইমেনশন করি, ঠিক আছে। আর ত্রিমাত্রিক কেন স্যার, আমার তো সফটওয়্যার আছে, আর সফটওয়্যারে ফেলাই দিব, সফটওয়্যারে ক্যালকুলেশন করবো, তাহলে তো সমস্যা নেই। সফটওয়্যার করলে থ্রি ডাইমেনশনাল তুমি কনসিডার করতে পারবা, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের জন্য থ্রি ডাইমেনশন ইজ ভেরি ডিফিকাল্ট, নট পসিবল। ওকে, তারপর নেক্সট ক্লাসে আমরা এই অ্যানালাইসিস আরো আলোচনা করব, যে আমরা যে বিভিন্ন ইনক্রিমেন্টের কনসলিউশন করালাম, এইটা এক সময় এসে আসছে ডায়াল গেজ মুভ করতেছে না, তার মানে কি এই পয়েন্টে আমাদের সমস্ত লোডটাই ইফেক্টিভ সেন্সে কনভার্ট হয়ে যাবে যখন আর ডায়াল গেজ মুভ করবে না। একটা লোড দিলাম 50 kPa কাপটা যদি দেখো, 50 kPa কাপটা যদি দেখো এক সময় এসে অ্যাসিম্পটোটিক হয়ে গেছে, তার মানে সেটেলমেন্ট অ্যাসিম্পটোটিক হওয়া মানে কি, যে কনসলিউশন হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে, তাহলে ওই স্টেজে আমি বলতে পারি যে ভার্টিক্যাল যে স্টেজটা বাড়ানো হয়েছিল 50 kPa, ওই ভার্টিক্যাল স্টেজটা এখন সয়েলের ইফেক্টিভ স্টেজ বেড়ে গেছে, 50 kPa হয়ে গেছে ইফেক্টিভ স্টেজ, টোটাল ইফেক্টিভ স্টেজ অফ 50 kPa, কারণ প্রেসার আর নাই, ডিজিবিশন হয়ে গেছে। তার মানে আমাদের এই 50 kPa যখন ইফেক্টিভ স্টেজ, তখন ভয়েড রেশিও কত সেটা আমাদের যদি জানা থাকে, একই এর সাথে টোটাল স্টেজ 50 kPa ছিল, তার সাথে আরো 100 kPa যদি স্টেজ বাড়াও টোটাল স্টেজ, আবার কনসলিউশন শুরু হবে, আবার সেটেলমেন্ট শুরু হবে, এক সময় সে আবার অ্যাসিম্পটোটিক হয়ে গেছে, এই পর্যায়ে সে আবার আমাদের ডায়াল গেজ জিরো হয়ে গেছে, ডায়াল গেজ স্থির হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তার মানে আমি মনে করলাম যে তাহলে কনসলিউশন শেষ। তার মানে আমি এখন মনে করতে পারি যে লোডটা বাড়াইছিলাম ওইটাই এখন ইফেক্টিভ স্টেজ নিচ্ছে, কন্টাকে ট্রান্সফার হচ্ছে, কারণ প্রো প্রেসার এখন এক্সেস প্রো প্রেসার আবার ডিসিপেশন হয়ে জিরো হয়ে গেছে। তার মানে আবার আমাদের এখন মোট ইফেক্টিভ স্টেজ দাঁড়ালো, সর্বমোট ইফেক্টিভ স্টেজ দাঁড়ালো 150, এবং সর্বমোট সেটেলমেন্ট দাঁড়ালো ডেল এইচ 2। এইভাবে আমাদের লোড যত বাড়াবা তত ডিফর্মেশন হবে, তত ইফেক্টিভ স্টেজ বাড়বে, তবে ডিফর্মেশন হবে, ইফেক্টিভ স্টেজ বাড়বে, ডিফর্মেশন হবে। তাহলে আমাদের ইফেক্টিভ স্টেজের সাথে ডিফর্মেশনের সম্পর্ক আছে, আবার ডিফর্মেশনের সাথে ভয়েড রেশিওর সম্পর্ক আছে। এই যে ভয়েড ডিফর্মেশন যত বাড়তেছে, ডিফর্মেশন যত বাড়তেছে তত ভয়েড রেশিও কমে যাচ্ছে, ঠিক আছে, তাই তো নাকি? এই ডিফর্মেশন সেটেলমেন্ট যত বেশি হবে তত তার ভয়েড রেশিও কমে যাবে। এরকম একটা প্লট করতে পারি, বিভিন্ন লোড ইনক্রিমেন্টে বিভিন্ন লোড বাড়াচ্ছে, এই ইফেক্টিভ বাড়তেছে, ভয়েড রেশিও কমে যাচ্ছে, আবার লোড যখন রিলিজ করতেছো, লোড যখন ইফেক্টিভ কমে যাচ্ছে এবং ভয়েড রেশিও আবার বাড়তেছে, কিছু সুইলিং হবে, সয়েলটা কিছুটা সুইলিং হবে, ভলিউম কিছুটা বাড়বে, যদি অতটা বেশি বাড়বে না। তার মানে এখানে আমি যখন ছিল এখানে কত লেগে যাবে, জিরো যখন করব, তার মানে পুরোটা কি রিকভারি হয়েছে, আমি যখন লোড ফুললি রিকভার করলাম, জিরো লোডে নিয়ে গেলাম, তাহলে এই কার্ভটা এই এতটুকু এই ভয়েড রেশিও সে রিকভারি করতে পারে নাই, এতটুকু ভয়েড রেশিও সে রিকভারি করছে। তাহলে সয়েল ইজ এলাস্টোপ্লাস্টিক নাকি, সয়েল ইজ এলাস্টোপ্লাস্টিক, সয়েল ইজ নট। আমরা যেরকম ওই যে রড টেস্ট করছিলাম, রডের উপর লোড দিয়ে রডের উপর থেকে লোড যখন সরাই নিয়েছি টেনশন টেস্টের সময়, রড আগের অবস্থায় চলে যেতে পারে যদি ইল্ড পয়েন্টের আগে থাকে, কিন্তু ইল্ড পয়েন্টের পরে যে কোনো জায়গায় যদি আনলোড করো দেখবে আগের অবস্থা যেতে পারতেছে না, এতটুকু সে ভয়েড রেশিও রিকভারি করতে পারে নাই, এতটুকু করছে, ঠিক আছে, কিছু করছে রিকভারি করছে, কিন্তু পুরা রিকভারি করতে পারে নাই। তার মানে সয়েল ইজ এলাস্টোপ্লাস্টিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। এর আগে যদি কোথাও রিকভারি করতে, সে পুরো ওই লাইন বরাবর চলে যেত, মানে পুরো ফুললি রিকভারি হতো। তার মানে এই শার্প বেন্ডিং পয়েন্টটা ইট ইন্ডিকেটস ইল্ডিং পারসন। তারপরে কোথাও আনলোড করলে রিকভারি করতে পারবে না, কিন্তু এর আগে কোথাও আনলোড করলে রিকভারি করবে। সুতরাং এই পার্টটা হচ্ছে এলাস্টিক, আর এর পরে যে সব এই পার্টটা এই
এই পয়েন্টে পরে স্টেটে চলে আছে যে যদি এখানে ফুললি আনলোড করো বা অল্প আনলোড করো কিছু রিকভারি হবে, কিছু রিকভারি হবে না। ভয়েড রেশিও কিছু রিকভারি হবে, কিছু বেশিরভাগ সেটেলমেন্টই রিকভারি হবে না। সয়েলের ক্ষেত্রে বেশিরভাগ সেটেলমেন্টই রিকভারি হবে না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? স্যার এই দুইটা গ্রাফ একটু ভালো করে বুঝাই দিতে পারেন? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সয়েলের বিহেভিয়ার উই আর হাউ which is function of effective stress. Soil behavior, deformation properties, deformation of soil is function of effective stress. Effective stress বাড়লে ভয়েড রেশিও কমে যাচ্ছে, হচ্ছে। আর effective stress কমলে ভয়েড রেশিও বাড়তেছে। effective stress কমলে সয়েলের সেটেলমেন্টে কিছু রিকভারি হচ্ছে, সয়েলটা সুইল করতেছে। Behavior is highly related with effective stress. ঠিক আছে, এটাকে আমরা ভার্টিক্যাল স্ট্রেন ভার্সাস ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেসও আমরা প্লট করতে পারি। প্লট হয়ে গেল বলে যদিও এটা তোমরা এযাবত করে যা দেখে আসছে যে হরিজন্টাল এক্সিসে স্ট্রেন থাকে, ভার্টিক্যাল এক্সিসে স্ট্রেস থাকে, আর এখানে উল্টাটা যে হরিজন্টাল এই ভার্টিক্যাল এক্সিসে স্ট্রেস ভার্টিক্যাল স্ট্রেস ক্রস করছি। এটা তো সয়েল মেকানিক্সের কনসলিউশনের এই স্টাইল এটা করা হয়। তুমি যখন এখন তুমি যদি চিন্তা করতে পারো এটা যদি এইদিকে রোটেট ঘুরায় নাও এবং এই স্ট্রেসটা যদি এই এক্সিসে চিন্তা করো, আর এটা যখন এই এক্সিসে থাকে স্ট্রেনটা, তখন ক্লিয়ারলি বুঝতে পারবা এই যে এটা বার এখানে আবার যদি আনলোড করে স্ট্রেস, তখন আবার স্ট্রেন কিছুটা রিকভারি হচ্ছে, পুরোটা রিকভারি করতে পারতেছে না স্ট্রেন। ঠিক আছে, সো ইউ ক্যান think of stress, effective stress versus vertical strain. You can think of void ratio versus effective stress. ঠিক আছে, ক্লিয়ার? তুমি যে বাম সাইডে কাপটা ঘুরায় নাও এবং স্ট্রেসের এক্সেস এক্সিসটা যদি এক্সিসে চিন্তা করো, তখন দেখবা যে সুন্দর করে বুঝে যাচ্ছে যে স্ট্রেন ভার্সাস স্ট্রেস কাপটা কিরকম। এই এই পয়েন্ট সয়েলের এই পয়েন্ট, এটাকে আমরা বলি প্রি কনসলিউশন প্রেসার অফ সয়েল। সয়েলের এই পয়েন্টটাকে আমরা মেমোরি, এটাকে মেমোরি বলবো, ম্যাটেরিয়ালের মেমোরি। ঠিক আছে, তুমি যদি একটা জিনিস করো যে তুমি এটাকে আমি এখানে দেখাই যে এই পয়েন্টটা যদি পুরোটা রিকভারি, এখানে যদি করো, এখানে যে জায়গায় এরকম হয়, দেখবো যে এখানে এসে এরকম শার্প বেন্ডিং হচ্ছে একটা। মুশকিল, হ্যাঁ হ্যাঁ, আনলোড করতে, এটা যদি ফুলে আনলোড করে জিরোতে নিয়ে যেতে, নিয়ে আবার যদি রিলোড করতে, এই জায়গায় সে কিন্তু শার্প বেন্ডিং হতে হবে, কারণ তার মেমোরি হচ্ছে এই জায়গায়, এখন আগের মেমোরি হচ্ছে এই জায়গায়, সর্বোচ্চ স্টেট এখানে আছে, তখন এখানে যে আবার শার্প বেন্ডিং শুরু হয়েছে। তার মানে তার সয়েলেরও মেমোরি থাকে স্টিলের মতন। স্টিলে যেরকম একটা ইল পয়েন্ট থাকে, সয়েলের একটা ইল, এখানে তুমি এখান থেকে আনলোড করে আবার রিলোড করলে এখানে এসে আবার সে শার্প বেন্ডিং নিচ্ছে। তার মানে তার সেখানে এসে মনে রাখছে এই স্টেজ এসে ম্যাক্সিমাম স্টেজ ছিল, এখানে এসে আবার শার্প বেন্ডিং। আমরা বলতে পারি যে soil has memory, soil has yield stress, yield point, এবং soil is elastoplastic, highly non-linear. ঠিক আছে, তুমি যদি দেখো এটা হচ্ছে elastic part or non-linear, এটা হচ্ছে highly clear। আমরা যদি সেমি লগ পেপারে, এটা হচ্ছে লগারিদমিক স্কেল, লগ স্কেল, আর এদিকে হচ্ছে তোমার নরমাল স্কেল।
এটা যদি লং স্কেলে না প্লট করো তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এখানে হচ্ছে নরমাল স্কেলে প্লট করছে, এদিকে হচ্ছে নরমাল স্কেল ইফেক্টিভ স্টেজ, এদিকে ভার্টিক্যাল স্টেজ স্ট্রেন্থ, এদিকে হচ্ছে নরমাল স্কেল, এদিকে হচ্ছে ইফেক্টিভ নরমাল স্কেল, এদিকে ভার্টিশন নরমাল স্কেল। দেখো হাইলি ইল পয়েন্ট খুব ক্লোজ, এখানে ইল পয়েন্ট এখানে কোথাও, এখান থেকে এখানেও লিনিয়ার নন লিনিয়ার, এখানেও নন লিনিয়ার, সব নন লিনিয়ার কার্ভ। সো সয়েল ইজ হাইলি নন লিনিয়ার এবং এই কার্ভগুলোর স্লোপের নাম আছে, এক একটা স্লোপের নাম আছে। এটাকে আমরা এভি বলি, ভলিউম কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এই সেমি লগারিদম প্লট করলে এই যে স্টেট পার্টটাকে, মোটামুটি এই যে স্টেট পার্টটাকে আমরা বলি সিসি কম্প্রেশন ইনডেক্স, আর আনলোডিং রিলোডিং পার্টটাকে আমরা বলি এর যে স্লোপটা, আমরা এভারেজ স্লোপটাকে আমরা বলি রিকম্প্রেশন ইনডেক্স। ঠিক আছে, এই স্লোপ বিভিন্ন স্লোপ যেটাকে আমরা নাম আছে, ঠিক আছে। আর এটা ল্যাবরেটরি টেস্টের, মানে ল্যাবরেটরি টেস্ট করি তোমার আরো ক্লিয়ার করার জন্য। তুমি অনেক ইমাজিন করার চেষ্টা করতেছো, অনেকে ল্যাবে কিভাবে টেস্টটা করা হয়, কিভাবে ক্যালকুলেশন করা হয়, এই ডাটা শিট দেখলে তোমার আরো ক্লিয়ার ইমাজিনেশনটা গুলো নিয়ে কি ডাটা নিয়ে কিভাবে ক্যালকুলেশন করি, এখানে ফর্মুলা দেওয়া আছে, টেবিল গুলো দেওয়া আছে, সো ইউ ক্যান ইমাজিন দ্য ক্যালকুলেশন। ঠিক আছে, স্পেসিফিক কোশ্চেন স্যার বলো। গ্রাফটা কোন টাইপ সয়েলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্যার? কনসোলিউশন টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেলে, কেলে হলে কনসোলিডেশন হয়। হ্যাঁ, ঠিক আছে। আর স্যান্ড হলে ইমিডিয়েটলি হয়ে যায়, স্যান্ডের জন্য কনসোলিউশন টার্ম লোড দিলে ইমিডিয়েটলি কনসোলিউশন হয়ে যাবে। তো স্যান্ডে কনসোলিউশন সেটেলমেন্ট নেগলিজিবল, যা হয় লোডের জন্য একটা সেটেলমেন্ট হবে, সেটাকে আমরা বলি it is elastic. So not due to escaping of water from the void. এটা হচ্ছে স্যান্ডের জন্য আমরা কনসোলিউশন সেটেলমেন্ট কনসিডার করি না, which is negligible. Consolidation term is always related to clay seal বা silty clay বা sandy clay বা silty clay কে I mean less permeable soil, which takes time to complete the consolidation, এবং which will give যে সয়েলটা অনেক সময় নেয় কনসোলিউশন হতে, এবং যে সয়েলটা কনসোলিউশন করে a considerable amount of settlement দেয়, this soil is studying the consolidation. ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? তাহলে নেক্সট ক্লাসে আমরা কনসোলিউশনের আউটপুট নিয়ে আর কনসোলিউশন টেস্টের আউটপুট নিয়ে আর আলোচনা করব। তোমরা ইন দ্য মিন টাইম তোমাদের যে কনসেপ্ট যাদের ক্লিয়ার না, তারা গুগলে তো বা বই দেখো, দাসের বই দেখো বা কদুতুর বই দেখো। আমার লেকচার নোটটা তো আমি এখনই দেওয়া যায়, লেকচার নোটটা আমি পিডিএফ করে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।